আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খাতা। একটু আধটু লিখতে শিখেই উমা খুব উপদ্রব আরম্ভ করেছে। বাড়ির প্রত্যেক ঘরের দেয়ালে কয়লা দিয়ে বাঁকা লাইন কেটে বড় বড় কাঁচা অক্ষরে কেবলই লিখছে, জল পড়ে পাতা নড়ে। তার বউ ঠাকুরানীর বালিশের নিচে হরিদাসের গুপ্ত কথা ছিল, সেটা সন্ধান করে বার করে তার পাতায় পাতায় পেন্সিল দিয়ে লিখেছে, কালো জল লাল ফুল। বাড়িতে সবসময় ব্যবহার করার মতো যে নতুন পাঁজিটি ছিল, তার অধিকাংশ তিথি নক্ষত্র খুব বড় বড় অক্ষরে এক প্রকার হারিয়ে গেছেই বলা যায়। বাবার প্রতিদিনের হিসেবের খাতায় জমা খরচের মাঝখানে লিখে রেখেছে, লেখাপড়া করে যেই গাড়ি ঘোড়া চড়ে সেই। এ প্রকার সাহিত্য চর্চায় এ পর্যন্ত উমা খুব একটা বাধা পায়নি। অবশেষে একদিন একটা গুরুত্বপূর্ণ দুর্ঘটনা ঘটল। উমার দাদা গোবিন্দলাল দেখতে অত্যন্ত নিরীহ, কিন্তু সে খবরের কাগজে সবসময় লেখে। তার কথাবার্তা শুনলে তার আত্মীয় স্বজন কিংবা তার পরিচিত প্রতিবেশীরা কেউ তাকে চিন্তাশীল বলে কখনো সন্দেহ করেন না, এবং প্রকৃতপক্ষেই সে যে আদৌ কোনো বিষয়ে চিন্তাভাবনা করে এমন অপবাদ তাকে দেওয়া যায় না। কিন্তু সে লেখে, এবং বাংলার অধিকাংশ পাঠকের সঙ্গে তার মতের বেশ মিলটিলও হয়। এই যেমন ধরুন, শরীরতত্ত্ব সম্বন্ধে ইউরোপীয় বৈজ্ঞানিক মণ্ডলীর মধ্যে কতগুলো গুরুতর ভুল ধারণা প্রচলিত ছিল। সেগুলো গোবিন্দলাল কোনো প্রকার যুক্তির কোনো সাহায্য না নিয়েই শুধুমাত্র রোমাঞ্চজনক ভাষার প্রভাবে একেবারে ভালো করে বুঝিয়ে দিল যে তার অধিকাংশই ভুল, এবং সে বিষয়ে সে একটি উপাদেয় প্রবন্ধও রচনা করে ফেলল। উমা একদিন নির্জন দুপুরে দাদার কালি কলম নিয়ে সেই প্রবন্ধটির উপরে বড় বড় করে লিখল, গোপাল বড় ভালো ছেলে, তাকে যা দেওয়া হয় সে তাই খায়। গোপাল বলতে সে যে গোবিন্দলালের প্রবন্ধ পাঠকদের প্রতি বিশেষ লক্ষ্য করেছিল সেটা আমার বিশ্বাস হয় না, কিন্তু দাদার একেবারে ক্রোধের সীমা ছিল না ছোট্ট বোনের এরকম আচরণে। প্রথমে তাকে মারল, অবশেষে তার প্রায় ক্ষয়ে যাওয়া একটা পেন্সিল, আদ্যপান্ত ভোঁতা হয়ে যাওয়া একটা কলম এবং তার বহু যত্নে সঞ্চয় করা সামান্য কিছু লেখালেখির উপকরণের পুঁজি কেড়ে নিল। অপমানিতা বালিকা তার এমন গুরুতর লাঞ্ছনার কারণ খুব একটা বুঝতে না পেরে ঘরের কোণে বসে একা একা কাঁদতে লাগল। শাসনের মেয়াদ শেষ হলে গোবিন্দলাল কিছুটা অনুতপ্ত অনুভব করল অবশ্য, এবং তা অনুভব করেই সে উমার যা যা জিনিসপত্র কেড়ে নিয়েছিল সবই ফিরিয়ে দিল। শুধু তাই নয়, তার পাশাপাশি একখানি লাইন টানা ভালো বাঁধানো খাতা দিয়ে উমার হৃদয় বেদনা খানিক দূর করবার চেষ্টাও করল। উমার বয়স তখন 7 বছরের মতো হবে। তখন থেকে সেই খাতাটি রাতে শোবার সময় বালিশের নিচে এবং তার পাশাপাশি দিনের বেলা সারা দিন তার কোলে কোলে ঘুরত। ছোট্ট বেনিটি বেঁধে ঝিয়ের সঙ্গে সে যখন গ্রামের বালিকা বিদ্যালয়ে পড়তে যেত, তাকে দেখে আশেপাশের মেয়েদের কারুর বিস্ময়, কারুর লোভ, কারুর বা একটু হিংসেও হতো। প্রথম বছরে খুব যত্ন করে খাতায় লিখল উমা, পাখি সব করে রব রাতি পোহাইল। শোবার ঘরের মেঝের উপর বসে খাতাটা আঁকড়ে ধরে জোরে জোরে সুর করে পড়ত আর লিখত,
পাখি সব করে রব রাতি পোহাইল, পাখি সব করে রব রাতি পোহাইল। এমন করে অনেক গদ্য পদ্য সে ছোট ছোট করে তার মতো করে খাতায় লিখতে শুরু করলো। দ্বিতীয় বছরে অবশ্য ওই দুটি একটি স্বাধীন রচনাও তার খাতায় দেখা গেল। খুবই ছোট, কিন্তু তার যথেষ্ট সারমর্ম আছে। ভূমিকা নেই, উপসংহার নেই, সেখান থেকে দুটো একটা উদ্ধৃত করে দেওয়া যেতে পারে অবশ্য। খাতায় কথামালার বাঘ ও বকের গল্পটা যেখানে লেখা আছে, তার নিচে এক জায়গায় একটা লাইন পাওয়া গেল। সেটা অবশ্য কথামালা কিংবা বর্তমান বঙ্গ সাহিত্যের আর কোথাও ইতিপূর্বে দেখা যায়নি। সেই লাইনটি হলো, যোশীকে আমি খুব ভালোবাসি। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, শ্রোতারা আবার এখানে একটা প্রেমের গল্প বানাতে বসবেন না যেন, কারণ এই যোশী পাড়ার কোনো ওই 11-12 বছরের বালক নয়, বরং যোশী হচ্ছে বাড়ির এক পুরনো দাসী, যার প্রকৃত নাম যশোদা। কিন্তু যোশীর প্রতি উমার যে মনোভাব কি, তা কিন্তু শুধুমাত্র এই কথা থেকে খুব একটা দৃঢ় প্রমাণ দিয়ে বলা যায় না। কারণ উমার লেখার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে একটি দুটি পাতা পরপরই তার লেখার বক্তব্য বদলে যায়, বলা যায় একেবারে পরস্পর বিরোধী হয়ে ওঠে। যেমন একটি উদাহরণ আপনাদের শোনাই। খাতার এক জায়গায় দেখা গেল উমা লিখেছে, হরির সঙ্গে তার জন্মের মতো আড়ি। উমা, তার ওই 3-4টি পাতা পরেই এক জায়গায় এমন এক কথা লেখা আছে যে কথা পড়লে আগের কথাকে আর বিশ্বাস করা যাবে না। সেখানে সে লিখেছে, হরির মতো প্রাণের বন্ধু তার আর ত্রিভুবনে নেই। এইভাবেই উমার নিজের মতো করে খাতায় লেখালেখি চলতে লাগলো। তার পরের বছর উমার বয়স যখন ওই 9 হবে, তখন একদিন সকালবেলা তার বাড়িতে সানাই বাজতে লাগলো। উমার বিবাহ। বরটির নাম প্যারীমোহন, গোবিন্দলালের সহযোগী লেখক। কিঞ্চিত লেখাপড়া শিখেছে, বয়স যদিও অধিক নয়। পাড়ার লোকেরা একেবারে তাকে ধন্য ধন্য করতে লাগলো। ছোট্ট উমা বেনারসি শাড়ি পরে, ঘোমটায় ছোট্ট মুখখানি ঢেকে কাঁদতে কাঁদতে শ্বশুরবাড়ি গেল। মা বলে দিলেন, বাছা, শাশুড়ির কথা মেনে চলিস, ঘরকন্যার কাজকর্ম করিস, শুধু লেখাপড়া নিয়ে থাকিস নে। গোবিন্দলাল বলে দিলেন, দেখিস সেখানে দেয়ালে আঁচড় কেটে বেড়াসনি, সে তেমন বাড়ি নয়। আর প্যারীমোহনের কোনো লেখার উপরে খবরদার কলম চালাসনি। এসব কথা শুনে উমার মনে মনে একটা ভয় জন্মালো। সে বেশ বুঝতে পারল যে তাকে যেখানে পাঠানো হচ্ছে সেখানে কেউ তাকে ক্ষমা করবে না, এবং তারা কাকে দোষ বলে, কাকে অপরাধ বলে, ত্রুটি বলে, তা অনেক ভর্ৎসনার পর ধীরে ধীরে উমাকে বুঝিয়ে দেবে। সেদিন সকালেও সানাই বাজছিল, কিন্তু সেই ঘোমটা, বেনারসি শাড়ি, গা ভর্তি গয়না পরা ছোট্ট উমার মনের মধ্যে যে কি চলছিল তা উপলব্ধি করার মতো এমন একজনকেও হয়তো বিয়েবাড়ির ভিড়ের মধ্যে পাওয়া যায়নি। যোশীও উমার সঙ্গে গেল। কিছুদিন থেকে উমাকে শ্বশুরবাড়িতে রেখে চলে আসবে এমনই কথা হলো। স্নেহশীলা যোশী অনেক বিবেচনা করে উমার খাতাটি সঙ্গে নিয়ে গিয়েছিল। এই খাতাটি উমার পিতৃভবনের একটি অংশ। বলা ভালো, তার খুব অল্প কটা বছর পিতৃগৃহে কাটানোর এক স্নেহময় স্মৃতিচিহ্ন।
তার এই অকাল গৃহিণীপনার মধ্যে বালিকা স্বভাবের একটুখানি স্নেহমধুর স্বাধীনতার স্বাদ। শ্বশুরবাড়ি গিয়ে উমা প্রথম দিন কিছুই লেখেনি, সময়ও পায়নি। অবশেষে কিছুদিন পর যোশী আবার তার পূর্বস্থানে চলে গেল। একদিন দুপুরবেলা উমা শোবার ঘরের দরজা বন্ধ করে টিনের বাক্স থেকে সেই খাতাটি বার করে কাঁদতে কাঁদতে লিখল, যোশী বাড়ি চলে গেছে, আমিও মার কাছে যাব। আজকাল চারুপাঠ এবং বোধোদয় থেকে কিছু কপি করে খাতায় লেখার অবসর নেই উমার, বোধ করি ইচ্ছাও নেই। সুতরাং আজকাল বালিকার এই ছোট্ট ছোট্ট রচনার মধ্যে দীর্ঘ বিচ্ছেদও নেই। হঠাৎ করে একদিন খাতায় উমা লিখল, দাদা যদি একবার বাড়ি নিয়ে যায় তাহলে দাদার লেখা কখনো খারাপ করে দেব না। শোনা যায় উমার পিতা উমাকে প্রায় মাঝে মাঝে বাড়ি আনতে চেষ্টা করতেন, কিন্তু গোবিন্দলাল প্যারীমোহনের সঙ্গে যোগ দিয়ে তাতে বাধা দিত। গোবিন্দলালের বক্তব্য, এখন উমার প্রতিভক্তি শিক্ষার সময়। এখন তাকে মাঝে মাঝে প্রতিগৃহ থেকে পুরনো পিতৃস্নেহের মধ্যে নিয়ে আসলে তার মনকে অনর্থক বিক্ষিপ্ত করে দেওয়া হয়। দাদার এরূপ মনোভাব কোনোভাবে উমার কানে পৌঁছয়। লোকমুখে সে কথা শুনে উমা তার খাতায় লিখল, দাদা, তোমার দুটি পায়ে পড়ি, আমাকে একবার তোমাদের ঘরে নিয়ে যাও। আমি তোমাকে আর কখনো রাগাবো না, আর কখনো রাগাবো না। একদিন ঘরের দরজা বন্ধ করে এমনই কিছু একটা অর্থহীন তুচ্ছ কথা খাতায় লিখছিল। তার ননদ তিলক মঞ্জরির খুব কৌতূহল হলো। সে ভাবল বৌদি মাঝে মাঝে দরজা বন্ধ করে কি করে সেটা তাকে দেখতে হবে। দরজার ছিদ্র দিয়ে সে দেখল বৌদি লিখছে। দেখে তো অবাক, কারণ তাদের অন্তঃপুরে কখনোই দেবী সরস্বতীর এমন গোপন সমাগম হয়নি। তার ছোট কনক মঞ্জরি, সেও এসে একবার উঁকি মেরে গেল। তারও ছোট অনঙ্গ মঞ্জরি, সেও পা টিপে টিপে এসে বহু কষ্টে সেই ছিদ্রপথ দিয়ে বন্ধ দরজার ওপারে কি চলছে তার রহস্য ভেদ করে গেল। উমা লিখতে লিখতে হঠাৎ ঘরের বাইরে তিনটি পরিচিত কণ্ঠের খিলখিল হাসি শুনতে পেল। ব্যাপারটা বুঝতে পেরে খাতাটা তাড়াতাড়ি বাক্সে বন্ধ করে লজ্জায় ভয়ে বিছানায় মুখ লুকিয়ে শুয়ে পড়ল। প্যারীমোহনের কানে এই খবর গেলে সে বিশেষ চিন্তিত হয়ে পড়ল। পড়াশোনা আরম্ভ হলেই নভেল নাটকের আমদানি হবে অন্তঃপুরে, আর তাতে নাকি গৃহধর্ম রক্ষা করার দায় হয়ে উঠবে, এই তার যুক্তি। তাছাড়াও বিশেষ চিন্তাভাবনা দ্বারা এই বিষয়ে সে একটি অতি সূক্ষ্ম তত্ত্ব নির্ণয় করেছিল। সে বলতো স্ত্রী শক্তি এবং পুং শক্তি উভয় শক্তির সম্মিলনেই নাকি পবিত্র দাম্পত্য শক্তির উদ্ভব ঘটে। তো এখন স্ত্রী শক্তি যদি দিনরাত লেখাপড়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েন, তাহলে তার স্ত্রী শক্তি ধীরে ধীরে লোপ পেতে পারে এবং সেখানে পুং শক্তির আগমন ঘটতে পারে। তখন এই পুং শক্তি আর পুং শক্তির মিলনে প্রচণ্ড তাণ্ডব সৃষ্টি হবে সংসারে, আর তাতে দাম্পত্য শক্তি নাকি ক্রমশ বিলীন হয়ে যাবে, রমণী বিধবা পর্যন্ত হতে পারেন। এ পর্যন্ত অবশ্য প্যারীমোহনের এমন তত্ত্বের কেউ খুব একটা প্রতিবাদ করতে পারেনি। প্যারীমোহন সন্ধ্যাকালে একদিন ঘরে এসে উমাকে যথেষ্ট অপমান করল, কিঞ্চিত উপহাসও করল। বলল, সামলা ফরমাস দিতে হবে, গিন্নি কানে কলম গুঁজে আপিসে যাবেন। ছোট্ট উমার মাথায় স্বামীর এই সূক্ষ্ম উপহাস খুব একটা ঢুকল না। প্যারীমোহনের প্রবন্ধ সে কখনো পড়েনি, আর এই জন্যই হয়তো তার এখনো অতখানি রসবোধ জন্মায়নি। কিন্তু
সেই অপমান তাকে মনে মনে একান্ত সংকুচিত করে দিল। এরপর বহুদিন আর উমা কিচ্ছু লেখেনি। কিন্তু একদিন শরৎকালের সকালে এক গায়িকা ভিখারিনী আগমনী গান গাইছিল। উমা জানলার গড়াদের উপর মুখ রেখে চুপ করে শুনছিল। একে শরৎকালের রোদে ছেলেবেলাকার সকল কথা মনে পড়ে, তার উপরে আগমনী গান শুনে সে আর নিজেকে ধরে রাখতে পারল না। উমা যদিও গান গাইতে পারত না, কিন্তু লিখতে শেখা অবধি এমনই তার একটি অভ্যেস হয়ে গিয়েছিল যে একটি গান শুনলেই সেটি লিখে নেওয়ার জন্য সে বেশ ব্যস্ত হয়ে পড়ত, আর তাতে তার ওই গান গাইতে না পারার খেদ কিছুটা মিটত। আজ কাঙালি গাইছিল, পুরবাসী বলে উমার মা, তোর হারা তারা এলো ওই, শুনে পাগলিনী প্রায় অমনি রানী ধায়, কই উমা বলি কই। অভিমানে উমার হৃদয় পূর্ণ হয়ে চোখে জল ভরে গেল। গোপনে সেই ভিখারিনীকে ঘরে ডেকে দরজা বন্ধ করে সেই গানের কথাগুলি খাতায় লিখতে আরম্ভ করল। তিলক মঞ্জরি, কনক মঞ্জরি এবং অনঙ্গ মঞ্জরি সেই ছিদ্রযোগে সমস্ত দেখে ফেলল এবং হঠাৎ বেশ হাততালি দিয়ে বলে উঠল, বৌদিদি, তুমি কি করছো? আমরা সব লুকিয়ে লুকিয়ে দেখেছি। হ্যাঁ হ্যাঁ, আমরা সব দেখে ফেলেছি। তখন উমা তাড়াতাড়ি ঘরের দরজা খুলে বাইরে গিয়ে কাতর স্বরে বলতে লাগলো, লক্ষ্মী ভাই, কাউকে বলিস নি ভাই, তোদের তোদের দুটি পায়ে পড়ি ভাই, আমি আর কখনো করবো না, আমি আর কোনো দিন লিখবো না, লক্ষ্মী ভাই আমার। অবশেষে উমা দেখল তিলক মঞ্জরির নজর পড়েছে তার সেই খাতাটির ওপর। তখন সে ছুটে গিয়ে খাতাটি বুকে চেপে ধরল। খাতাটা দাও, আমাদেরকে দাও বলছি, দাও লক্ষ্মী ভাই, দাও, খাতাটা শিগগিরই দিস নি দাও। ভাই, আমাকে দে, আমাকে দে না, হুমনি করছিস কেন? ছিঁড়ে যাবে তো খাতাটা, দিয়ে দে আমাকে। ননদিনীরা অনেক শক্তি প্রয়োগ করে সেটি কেড়ে নেবার চেষ্টা করল। খুব একটা না পেরে অনঙ্গ মঞ্জরি দাদাকে ডেকে আনল। প্যারিমোহন এসে গম্ভীরভাবে খাটে বসল, বলল, খাতাটা আমাকে দাও। একবারে আদেশ পালন হচ্ছে না দেখে আরও দু এক সুর গলা নামিয়ে বলল, দাও। উমা খাতাটি বুকে ধরে একান্ত অনুনয় দৃষ্টিতে স্বামীর মুখের দিকে তাকালো। যখন দেখল প্যারিমোহন খাতা কেড়ে নেবার জন্য উঠেছে, তখন তাকে মাটিতে ফেলে দুহাতে মুখ ঠেকে কাঁদতে শুরু করল। প্যারিমোহন সেই খাতা নিয়ে উমার লেখাগুলো উচ্চৈঃস্বরে পড়তে লাগলো। পাখি সব করে রব, রাতি পোহাইল, জল পড়ে পাথা নড়ে, পুরবাসী বলে উমার মা, তোর হারা তারা এলো ওই। শুনে উমা যেন ভিতরে ভিতরে আরো কুণ্ঠিত হয়ে পড়ল। আর এদিকে তিনটি বালিকা শ্রোতা খিলখিল করে হেসে অস্থির হয়ে গেল। এরপর থেকে উমা আর সে খাতা পায়নি। প্যারিমোহনেরও বিভিন্ন সূক্ষ্ম তত্ত্ব মিশ্রিত প্রবন্ধ লেখার একখানি খাতা ছিল, কিন্তু সেটি কেড়ে নিয়ে ধ্বংস করার মতো এমন মানবহিতৈষী সে সংসারে ছিল না। খাতা গল্পটি এখানেই শেষ হলো। রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, শ্রুতি গল্পরূপ দেবাদ্রিতা রায়, বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন উমা, ঐরিণী সরকার ও ইরা ভট্টাচার্য।
গোবিন্দলাল, শুভদীপ ঘোষ, প্যারিমোহন শীর্ষেন্দু দাস, তিলক মঞ্জরি এবং অনঙ্গ মঞ্জরি ত্রয়ী বর্মন ও প্রাঙ্গনা পাল। উমার মার চরিত্রে কৃষ্ণা রায় ও কথক দেবাত্রিতা রায়। সূত্রধার পারমিতা বসু। প্রচ্ছদঙ্কন রূপঙ্কর চক্রবর্তী। ধ্বনি সম্পাদনা ও আবহ কৌশল রিম্পা ঘোষ ও সায়ন দত্ত। বিশেষ সহযোগিতায় অভিজিৎ দাস। পরিচালনা ও প্রযোজনা দেবাত্রিতা রায়।